দেখা যাচ্ছে? আচ্ছা, আজকে একটা টপিক আমি বেছেছি করানোর জন্য। সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং সেই টপিকটি আবার একটু জটিলতাও আছে সামান্য। খুব বেশি কঠিন নয়, কিন্তু সামান্য অর্থ হলেও একটু কঠিন। তো আজকে আমি যে বিষয়টি করাবো সেটি হচ্ছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে নামটা লেখা আছে। কি নাম লেখা আছে? সিগমুন্ড ফ্রয়েড। এই ফ্রয়েডের এই থিওরিটা আজকে আমি করাবো, যেটি সিডিপির একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি পার্ট। সেই পার্টের মধ্যে পড়ে পার্সোনালিটির যে থিওরি, সেই থিওরির মধ্যে পড়ে। তো আমরা সিগমুন্ড ফ্রয়েড সম্পর্কে জানি। সিগমুন্ড ফ্রয়েড মনোবিদ্যার জনক বলা যেতে পারে তাকে। তাহলে ফ্রয়েডকে মনোবিদ্যার জনক বলা যেতে পারে। এবং সবচেয়ে বড় কথা, তিনি ইউরোপিয়ান একটি কান্ট্রি, অস্ট্রিয়া, আমরা অস্ট্রিয়া দেশটার নাম শুনেছি, সেই অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। এবং 1856 সালে, 1856, 1856 সালে তার জন্ম হয়েছিল। এবং 1856 সাল থেকে তিনি 1939 সাল পর্যন্ত তার লাইফ স্প্যান অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। এবং তাকে সাইকোলজির ফাদার বলা হয়, ফাদার অফ সাইকোলজি। সবাই একটু ভালো করে শুনবে, এটা একটু জটিল তত্ত্ব, হ্যাঁ। এবং তার যে থিওরি, সেটা কিন্তু বর্তমানে যদি তোমরা বা আহ, তোমরা যদি ভাবো যে আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে বা বঙ্গদেশে একই রকম থিওরিতে আমরা বেস করে কাজ করব, তো সেক্ষেত্রে একটু কিন্তু সমস্যা তৈরি হতে পারে। কারণ তার থিওরিটা আমাদের কাছে একটা ট্যাবু, বা বলা যেতে পারে একটা ইমাজিনেশন। তার থিওরি কেন, সেটা আমরা পড়তে পড়তে জানবো। ফাদার অফ সাইকোলজি বলা হয়। এবং তিনি এমন একজন সাইকোলজিস্ট, যিনি হিস্টেরিয়ার উপরে খুব গবেষণা করেছিলেন, এবং হিস্টেরিয়া সম্পর্কে তিনি নানাবিধ তথ্য দিয়েছিলেন। হিস্টেরিয়া, হিস্টেরিয়া একটি রোগের নাম। এই রোগটি কি কি মানে কিসের উপরে হয়, বা এই রোগটি কোথায় হয়? এটি মস্তিষ্কে হয়। মস্তিষ্কে হয়। কি হয় না, মস্তিষ্কের ওপরে যদি অতিরিক্ত মানসিক চাপ, অতিরিক্ত মানসিক চাপ বা সাপ্রেশন, সাপ্রেশন মানে, সাপ্রেশন মানে অবদমন, অবদমন, অবদমন বা কোনো কিছু আহ, একেবারে দমিয়ে দেওয়া, সেই অবদমন জনিত যে মানসিক সমস্যা, সেই সমস্যার থেকে কিন্তু আমাদের এই রোগটার জন্ম। এই রোগটিতে কি হয় না, হাত পা অবশ হয়ে যাওয়া, সাময়িকভাবে অন্ধত্ব হতে পারে, খিঁচুনি হতে পারে, অর্থাৎ আহ, অজ্ঞান হয়ে যাওয়া, আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ইত্যাদি বিভিন্ন ধরনের রোগের কিন্তু মানে সমস্যা বা সিমটমস বা উপসর্গ কিন্তু দেখা যায়। তো এই হিস্টেরিয়া তোমরা যেটা অনেক সময় বলো না মৃগী, তো সেই মৃগী রোগের মতনই কিন্তু খানিকটা। একেবারে পুরো যে মৃগী রোগের মতন এমনটা নয়,
কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সেটা বলতেই পারি। তবে এক্ষেত্রে তার যে কারণগুলো রয়েছে, কারণটা কিন্তু অতিরিক্ত মানসিক চাপ এবং অবদমনজনিত, আবেগজনিত একটি মানসিক সমস্যা, একটা ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডার, সেটাকে কিন্তু আমরা হিস্টেরিয়া বলি। তো তিনি কিন্তু হিস্টেরিয়া এই রোগটার উপরে তিনি গবেষণা করেছেন এবং এই নিয়ে তিনি কাজও করেছেন। তো এই ফ্রয়েড, ইনি একজন নিউরোলজিস্টও ছিলেন, সাইকোলজিস্ট তো বলবোই। ইনি একজন সাইকোলজিস্ট, তো আমি আগেই বললাম, মনোবিজ্ঞানী, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা বলতে পারি তিনি একজন নিউরোলজিস্ট। নিউরো হচ্ছে আমাদের ব্রেন জনিত যে সমস্ত বিষয়গুলো, নিউরোলজিস্ট। সাইকোলজিস্ট এবং নিউরোলজিস্ট এই দুটোই কিন্তু তিনি, অর্থাৎ তিনি একাধারে মনোবিজ্ঞানী এবং একাধারে মস্তিষ্ক নিয়েও তিনি চর্চা করেছেন, তিনি ব্রেনকে নিয়েও কাজ কাজ করেছেন। তো তার কিছু বইয়ের নাম আমরা একটু জানি। এক নম্বর তার একটা বই আমি বলি, সেটা হচ্ছে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। এখানে এসটা হবে না, ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। দুই নম্বর আমরা বলতে পারি বিয়ন্ড, বিয়ন্ড দ্য প্লেজার প্রিন্সিপাল। প্রিন্সিপাল, এটা হচ্ছে নীতি, বিয়ন্ড দ্য প্লেজার প্রিন্সিপাল। তো এই দুটো বই তার বিখ্যাত দুটো বই, সিগমুন্ড ফ্রয়েডের। তাহলে আমরা কি জানলাম? তিনি একজন মনোবিজ্ঞানী ছিলেন, তিনি একজন নিউরোলজিস্ট ছিলেন, তিনি অস্ট্রিয়াতে জন্মেছিলেন, তাকে ফাদার অফ সাইকোলজি বলা হয় বা মনোবিদ্যার তাকে জনক বলা যেতে পারে। তিনি হিস্টেরিয়ার উপরে গবেষণা করেছেন বা কাজ করেছেন, হিস্টেরিয়া কি সেটাও বললাম। এবং এরপরে আমরা যেখানে আসবো সেটা হচ্ছে তিনি যার উপরে কাজ করেছেন সেটা হচ্ছে হিউম্যান মাইন্ড। হিউম্যান মাইন্ডের উপরে কাজ করেছেন, মানে মানুষের মন। তিনি মানুষের মনকে তিনটে স্তরে ভাগ করেছেন, একটা হচ্ছে কনসিয়াস, একটা হচ্ছে আনকনসিয়াস, আর একটা হচ্ছে সাবকনসিয়াস। সাবকনসিয়াস এটাকে আমরা বলতে পারি চেতন সত্তা, এটা হচ্ছে অচেতন সত্তা, আর এটা হচ্ছে অবচেতন সত্তা। কনসিয়াস মাইন্ড মানে আমরা এখন যে পজিশনে আছি, দ্যাট ইজ কল্ড কনসিয়াস মাইন্ড। মানে আমরা এখন সবকিছু দেখছি, শুনছি, বুঝছি এবং আমরা আমাদের জ্ঞানেই আছি। আনকনসিয়াস মাইন্ড মানে যখন আমরা একেবারে ঘুমের জগতে থাকবো, যেখানে আমরা কোনো কিছুকে উপলব্ধি বা অনুধাবন করতে পারবো না, বা যে স্তরে বা যে পজিশনে আমি মেন্টালি মানে মানসিকভাবে কোনো রকমের কোনো অনুভূতি পাই না বা কোনো রকমের কোনো কার্যকারণ উপলব্ধি করতে পারি না, সে স্তরকে বলা হয় আনকনসিয়াস মাইন্ড। আর সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে যেখানে আমরা আহ, পুরো চেতন সত্তাতেও নেই এবং পুরো অবচেতন মানে সরি অচেতন সত্তাতেও নেই। যেমন আমাদের মধ্যে একটা নিদ্রাচ্ছন্ন ভাব এসেছে, আমরা ঘুমের ঘোরে আহ, দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের ঘুমের ঘোরে গায়ে যদি কোনো পোকামাকড় এসে বসে, মানে মশা টশা বসে, তাহলে আমাদের হাতটা অটোমেটিক্যালি ওখানে চলে যায়।
ঘুমের মধ্যে মানে গভীর ঘুম না, একটা তন্দ্রা, একটা ডিজিনেস, একটা ডজ, এই অবস্থায়। তো সেখানে আমাদের কি হয়, তো হাতটা অটোমেটিক্যালি ওখানে চলে যায়। তো এই যে পজিশনটা, এই যে অবস্থাটা, এটাকে বলা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড। মানে অচেতনও নয়, চেতনও নয়, একটা মিডিয়াম বা মিডল পজিশনে রয়েছে। তো এই যে আনকনশিয়াস মাইন্ড, কনশিয়াস মাইন্ড, সাবকনশিয়াস মাইন্ড, এই তিনটে মাইন্ডের মধ্যে যেটাকে তিনি সবচেয়ে বেশি এফেক্টিভ বলে বিচার করেছেন বা বর্ণনা করেছেন, কে না সিগমুন্ড ফ্রয়েড, সেই স্তরটি হচ্ছে অচেতন সত্তা, অর্থাৎ আনকনশিয়াস মাইন্ড। এটাকেই সিগমুন্ড ফ্রয়েড তার গবেষণার প্রধান অংশ হিসেবে ব্যবহার করেছেন। কেন বলছেন? কারণ একটা উদাহরণ দিই। দেখা যাচ্ছে যে আমরা এমন একজন, বা আমি পার্টিকুলারলি আমি নিজের কথাই বলি, যে আমি কোনো একজন এমন বন্ধুর সঙ্গে মেলামেশা করি, সেই বন্ধুটি অত্যন্ত কৃপণ। সে কোথাও কোনোভাবেই সে খরচ করতে চায় না, বা কোথাও সে বিল পেমেন্টও করতে চায় না বা করেও না। তো আমি বুঝতে পারছি যে সে ইচ্ছাকৃতভাবেই হয়তো করে না, বা সে করার ইচ্ছা তার মধ্যে নেই, বা সে করতে চায়ও না, অথবা তার অর্থনৈতিক সমস্যা আছে, যাই হোক, যে কারণেই হোক আমি বুঝতে পারছি। কিন্তু আমার ওই বন্ধুটি যে অত্যন্ত কৃপণ, ক্লোজ ফিস্টেড হ্যান্ড, যার, যে একেবারেই খরচ করতে পছন্দ করে না, সেই ব্যক্তিটি কি নিজের এই অবস্থা সম্পর্কে সচেতন ভাবেই করে, নাকি সে ভাবে যে আমি যেটা করছি বা যে পজিশনে আমি রয়েছি বা যেটা আমি করতে চাইছি সেটা সঠিক, সেটা অন্যের কাছে অসুবিধার হলেও বা অন্যের কাছে খারাপ লাগলেও সেটা আমার কাছে সঠিক। সে কিন্তু বাস্তব ভিত্তিটাকে অনুধাবন করতে চায় না বা করে না বা পারে না। অর্থাৎ আমি বলতে পারি সে এই যে কার্যাবলীগুলো করে থাকে, এগুলো সে চেতন সত্তায় করে না। সে করছে ঠিকই, কিন্তু সে ভেবেচিন্তে করে না। সে অন্যের ভালো লাগা মন্দ লাগা জায়গাগুলো না বুঝেই করে। অর্থাৎ সে বোঝে না বা বোঝার চেষ্টা করে না। অর্থাৎ সে চেতন সত্তায় নেই। তার মানে এই এই নয় যে সে ঘুমাচ্ছে, অঘোর ঘুমে মানে একেবারে মগ্ন আছে, সেই জন্য সে করতে পারে না, এমনটা নয়। সে জেগে আছে, সে হাত পা নড়াচ্ছে, সে মুভমেন্ট করছে, সে এদিক ওদিকে যাচ্ছে, সবই করছে। কিন্তু তার যে কার্যাবলীটা, সেই কার্যাবলী সে চেতন স্তরে থেকে করছে না। সে ভাবছে যে আমি যেটা করছি সেটা আমার ক্ষেত্রে বা বাকি সকলের ক্ষেত্রে সঠিক, কিন্তু বাকিদের ক্ষেত্রে যে সেটা সঠিক নয়, সেই জিনিসটা বা সেই জায়গাটা সে অনুধাবন করতে পারছে না। এইটাই হচ্ছে আনকনশিয়াস মাইন্ড সিগমুন্ড ফ্রয়েডের মতে। এবং তিনি বলছেন মানুষের যত পার্সোনালিটি, যে বিহেভিয়ার রয়েছে, যে আচরণগুলো করে সে, সেগুলো সব কিছুই তার নিয়ন্ত্রণ হয়, বা সেইগুলো সব কিছুই সে করে আনকনশিয়াস মাইন্ডের কারণে। খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু। তাহলে ফ্রয়েড কি বলছে? ফ্রয়েড বলছে যে মানুষ যা কার্যাবলী করে, যা কর্মকাণ্ড করে, সমস্ত কর্মকাণ্ড তার নিয়ন্ত্রণ করে বা নিয়ন্ত্রিত হয় তার অচেতন সত্তায় বা অচেতন মনে, অর্থাৎ আনকনশিয়াস মাইন্ড। এই আনকনশিয়াস মাইন্ডকে ফ্রয়েড সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, এবং তার কাছে চেতন বা অবচেতন সত্তা ইম্পর্টেন্ট নয়, তার কাছে অচেতন সত্তাই ইম্পর্টেন্ট। কারণ মানুষ যা ভালো বা মন্দ যা কাজই করুক না কেন, সেগুলো অনেক সময় সে তার মতে অচেতন সত্তার প্রভাব, অর্থাৎ অচেতন সত্তার মাধ্যমেই সে সেই কাজগুলোকে করছে। এটা কিন্তু খুব ভাইটাল কথা সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্বে। এবং আমি এখনো পর্যন্ত সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্বের কি নাম, সেই নামটা কিন্তু এখনো বলিনি। তার তত্ত্বের একটা নাম তো অবশ্যই আছে, প্রত্যেকের তত্ত্বের একটা নাম থাকে। তো ফ্রয়েডের তত্ত্বের কি নাম সেটা আমরা জানবো। তার আগে আমরা জানি যে আমাদের এই আনকনশিয়াস মাইন্ড নির্ভর করে, বা এই আনকনশিয়াস মাইন্ড যেটা কাজ করে, সেটা অ্যাকচুয়ালি স্ট্রাকচার অফ পার্সোনালিটির উপরে নির্ভর করছে। স্ট্রাকচার অফ পার্সোনালিটি, অর্থাৎ ব্যক্তিত্বের গঠন। ব্যক্তিত্বের গঠন
এর উপরে নির্ভর করছে, এবং এর উপরে নির্ভর করে আমাদের স্ট্রাকচার অফ পার্সোনালিটিকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ঈদ, একটা ইগো, আর একটা সুপার ইগো। অর্থাৎ মানুষ যা যা কার্যাবলী করে থাকে তা এই তিনটে অচেতন সত্তার মাধ্যমেই করে। ঈদ, ইগো এবং সুপার ইগো, এইগুলো সমস্তটাই হচ্ছে আনকনসিয়াস মাইন্ডের এক একটা গঠন, বা আনকনসিয়াস মাইন্ডের এক একটা উপবিভাগ বলা যেতে পারে, বা তার সাব কন্টেন্ট বলা যেতে পারে। এই যে ঈদ, ইগো এবং সুপার ইগো, এই ঈদ এবং সুপার ইগো এই দুটোর মাঝখানে বসে থাকে ইগো, এটা বুঝতে হবে। এবং বোঝাচ্ছি, ঈদ হচ্ছে প্রথমত আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ঈদ হচ্ছে অ্যানিম্যাল টাইপ, অ্যানিম্যাল টাইপ বা ইভিল টাইপ বলা যেতে পারে। অ্যানিম্যাল টাইপ বা ইভিল টাইপ বলা যেতে পারে, কাকে বলা যেতে পারে অ্যানিম্যাল টাইপ বা ইভিল টাইপ? ঈদকে। আচ্ছা, কেন এরকম বললাম, অ্যানিম্যাল টাইপ বা ইভিল টাইপ কেন বললাম? কারণ এটি প্লেজার প্রিন্সিপালের উপরে কাজ করে, প্লেজার প্রিন্সিপালের উপরে কাজ করে। তাহলে প্লেজার প্রিন্সিপালের উপরে কাজ করে মানে কি? আনন্দ উপভোগ করা বা আনন্দের জিনিসকে উপভোগ করা, তার উপরে কাজ করে ঈদ। এবং এটি ডাজ নট বিলিভ, ডাজ নট বিলিভ ইন রুলস অ্যান্ড রেগুলেশনস। এটা রুল বা নিয়ম কানুনের উপরে নির্ভর করে না বা বিশ্বাস করে না। আচ্ছা, এইসব কথা কি বললেন বুঝতে পারলাম না তো। তো প্রথমেই হচ্ছে প্লেজার প্রিন্সিপাল বিষয়টা বলি। আমাদের মন যখন যেটা চায়, যেটা পেলে আমরা শান্তি বোধ করি বা আমরা আনন্দ বোধ করি বা আমরা সুখ বোধ করি, সেই জিনিসগুলো সম্পূর্ণরূপে পাওয়ার চেষ্টা করে ঈদ। ঈদ দেখে না সেটা সমাজের নিয়ম বহির্ভূত না সমাজের নিয়ম অন্তর্ভুক্ত। যদি সমাজের নিয়ম বহির্ভূত হয়ও, যদি তার জন্য সমাজের অন্যান্য স্তরের মানুষের ক্ষতিও হয়, যদি খারাপও হয়, তবুও কিন্তু সে তার আনন্দকে উপভোগ করবার চেষ্টা করে। যে বস্তুটা তার কাছে প্রিয় বা যে বিষয়টি তার কাছে প্রিয়, সেটাকে কিন্তু যেন তেন প্রকারেণ সে পেতে চায়। অর্থাৎ সে তার আনন্দের যে নীতি বা আনন্দ উপভোগের যে নীতি, সেই নীতি থেকে মোটেই সরে আসতে চায় না, মোটেই পিছিয়ে আসতে চায় না। সেই জন্য সে যদি পাশবিক আচরণ করতে পারে, যদি করতে হয় তো করে, তার মধ্যে যদি শয়তানি প্রভাবটাও থাকে, তার সেই আনন্দ উপভোগ করবার জন্য যদি সে শয়তানি মনোভাব প্রদর্শন করতে চায় তো সে করে। সেই জন্য মানুষ অনেক সময় অনেক বাজে কাজ করে ফেলে। ফ্রয়েডের মতে যে বাজে কাজগুলো সে তার চেতন সত্তার দ্বারা প্রভাবিত হয়ে করে না, বা সে তার অবচেতন সত্তার দ্বারা প্রভাবিত হয়ে করে না, সে তার অচেতন সত্তার দ্বারা প্রভাবিত হয়ে করে। কারণ ভালো মন্দের বোধ তখন হারিয়ে যায়, ভালো মন্দের জ্ঞান বা বোধ তার তখন হারিয়ে যায়। তাই জন্য সে পাশবিক বা শয়তানের মতন কার্যাবলীও করে ফেলতে পারে, ইভিল টাইপ ওয়ার্কও সে করে ফেলতে পারে। ইভেন নিজের সুখের জন্য কাউকে খুন পর্যন্ত করে দিতে সে পিছিয়ে আসে না, যদিও সেটি নিয়ম বহির্ভূত। তাহলে ঈদ সবসময় খারাপ, এটা আমরা বলতে পারি। আবার কিছু ক্ষেত্রে যে ঈদ একেবারেই খারাপ এমনটাও নয়। তো বিষয়টা হচ্ছে কিছু ভালো কাজ তো আমরা করেই থাকি, বা কিছু ভালো কাজ তো আমরা করি, এবং সেটার থেকেও তো আমরা আনন্দ উপভোগ করি বা সুখ ভোগ করি। সেক্ষেত্রে ঈদ কিন্তু খারাপ নয়, কারণ ঈদ সেই কাজটাও কিন্তু কমপ্লিট করতে চায়। অর্থাৎ ঈদ সম্পূর্ণরূপে আমাদের
মানসিক শান্তি বা সুখটাকে কমপ্লিট করার চেষ্টা করে। বুঝতে পারছিস সকলে? আচ্ছা। হ্যাঁ ক্লিয়ার স্যার। বলবে, ক্লিয়ার বলবে বুঝতে পারছো কিনা। হ্যাঁ স্যার। নেক্সট, সুপার ইগো। ইগো আমি পরে বলছি, আমি সুপার ইগোটা আগে বলি। সুপার ইগো হচ্ছে ভেরি অনেস্ট, ভেরি অনেস্ট বা বেস্ট বলা যেতে পারে, সবচেয়ে ভালো। এর মধ্যে একটা সাধুর ভাব রয়েছে, একটা মডেস্ট, একটা সেন্ট, মানে সাধুর মতন একটা ব্যবহার তার মধ্যে লক্ষ্য করা যায়। এবং সে ভ্যালুস ভ্যালুস এবং মোরাল বা মোরালিটি এবং এথিক্স এগুলোর উপরে কাজ করে, এগুলোর উপরে কাজ করে। সে রুল বাউন্ডেড, মানে বাউন্ডেড বাই, আচ্ছা বাউন্ডেড হয় না বাউন্ড হয়, বাউন্ড হয় না? বাউন্ড। হুম, বাউন্ড বাই রুলস অ্যান্ড রেগুলেশনস, তার মানে নিয়ম কানুনের দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ নিয়মকে অনুসরণ করে। তাহলে আগেরটায় যেমন ইভিল টাইপ ছিল ঈদে, এইখানে সুপার ইগোতে সবচেয়ে ভালো। সে কখনোই খারাপ কাজ করতে চায় না। সে যদি কোনো জিনিস পছন্দ হয় বা ভালো লাগে, যেটা তার আনন্দের জায়গা বা আনন্দের বস্তু, সেটা যদি পেতে গিয়ে কোনো অন্যায় কাজ করতে হতে হয়, তাহলে সেই কাজটা থেকে সে বিরত হয়। সে মনের সুখটাকে বিসর্জন দেয়, আনন্দটাকে বিসর্জন দেয়। অনেক সময় আমরা যেটা পাবো না সেটাকে জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি, সেটা ঈদ। আবার অনেক সময় যেটা পাবো না বা পাওয়া উচিত নয় কিন্তু আমার ভালো লাগছে, কিন্তু পাবো না, আমি জানি অন্যায় কাজ করতে হবে সেটা পেতে গেলে, তখন সুপার ইগো আমাকে বলে বা অন্তরাত্মাকে বলে ভেতরে, মানে মনকে বলে অ্যাকচুয়ালি, আমার আনকনসিয়াস মাইন্ডকে বলে অ্যাকচুয়ালি, কি বলে যে না ওটা করিস না, ওটা করতে হবে না, ওটাকে সরিয়ে দে, ওটাকে জীবন থেকে সরিয়ে দে, না হলে অন্যায়ের পথে যেতে হবে, অন্যায়ের পথে যাওয়া ঠিক নয়, উচিত নয়। এরকম ভালো 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 কথাগুলো সুপার ইগো বলে থাকে। তাহলে যেমন পরীক্ষার হলে আমি নকল করতে পারছি না, কিছু সময়ের জন্য স্যার বা ম্যাডাম একটু ঘরের বাইরে গেলেন, আমি সঙ্গে সঙ্গে আমার ঈদ বলছে যে তোকে ভালো নাম্বার পেতে হবে, তুই ভালো নাম্বার পেতে গেলে তোকে নকল করতে হবে, তুই তাহলে অন্যকে দেখ বা বইটা খুলে দেখ বা উত্তরপত্র বা যেখানে যা এনেছি সেগুলো খুলে দেখ, দেখে লেখ। ঈদ বলছে, সুপার ইগো বলছে না না ওগুলো করবি না, তুই যদি সঠিক পথে চলিস, তাহলে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট নাও করতে পারিস, তাহলে তুই ভবিষ্যতে মানুষের মতন মানুষ হতে পারবি। কিন্তু এই অন্যায় পথে চললে, যদি চুরি করতে হয় বা চুরি করিস, তাহলে জীবনে তোকে অনেক দুঃখ পেতে হতে পারে, কষ্ট পেতে হতে পারে, এগুলো করিস না, সুপার ইগো বলছে। তাহলে ঈদ আর সুপার ইগোর মধ্যে পার্থক্যটা বোঝা গেল। ঈদ হচ্ছে খারাপের দিকে পরিচালনা করছে, মানে এই তত্ত্ব অনুযায়ী, মানে ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী। আর সুপার ইগো ভালোর দিকে নিয়ে যাচ্ছে বা ভালো কাজটা করতে উৎসাহ দিচ্ছে। কি বললাম বোঝা গেল? এবার ইগো হ্যাঁ কি স্যার। করছে, ইগো কি করছে, ইগো বলছে যে এদিকে খারাপ আছে, এদিকে খুব ভালো আছে, এই দুটোর মধ্যে দাঁড়িয়ে রয়েছে ইগো। তাহলে ইগোকে আমরা একটু তলায় লিখি। ইগো কি বলছে ভালো করে দেখ। ইগো বলছে, ইগো কেমন হবে, ইগোর বৈশিষ্ট্য কি হবে, রিয়ালিস্টিক হবে। রিয়ালিস্টিক মানে বাস্তববাদিতা এর মধ্যে লক্ষ্য করা যাবে। সে শয়তানও হবে না, সে সেন্ট মানে সাধুর মতনও হবে না, সে হিউম্যান কাইন্ড হবে, হিউম্যান কাইন্ড। মানে মানুষের মধ্যে যে বিচার বুদ্ধি করার ক্ষমতা আছে, লজিক্যাল থিঙ্কিং করার ব্যাপার ট্যাপার থাকে, সে লজিক্যাল রিজনিং বা থিঙ্কিং এগুলো ও করতে পারবে বা করে ভালো এবং মন্দের মধ্যে দ্বন্দ্বটাকে নিরসন করতে পারবে। হ্যাঁ,
অ্যাজ ইট ইজ আমরা যেরকম কোহলবার্গের নীতিতে দেখেছি, কোহলবার্গের নীতিতেও আমরা কিন্তু দেখি যে দ্বন্দ্ব নিরসন করে এবং দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে জ্ঞানীয় বিকাশ ঘটে। তো জ্ঞানীয় বিকাশ ঘটবে কিভাবে? আগে দ্বন্দ্ব আসবে, কনফ্লিক্ট আসবে, সেই কনফ্লিক্টটাকে কাটাবে, তারপরে তো তাহলে লজিক্যাল রিজনিং বা থিঙ্কিং করতে পারবে। অর্থাৎ ইগো ভালো এবং মন্দের মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করে, ভালো করে বুঝবে। তাহলে ইগো কি করে? ইগোর বৈশিষ্ট্যটা কি? ইগো মেনটেইন ব্যালেন্স বিটুইন ইড অ্যান্ড সুপার ইগো। ঈদ আর সুপার ইগোর মধ্যে ব্যালেন্স রাখার চেষ্টা করে। অর্থাৎ যদি ঈদের মাধ্যমে সত্যিই খারাপ কাজ করতে হয়, তাহলে সে সেটাকে করবে না। এবং সুপার ইগো যদি খুব ভালো কিছু করতে চায়, তাতে যদি আবার অসুবিধাও হয়, তাহলে সেটাও সে করবে না। অর্থাৎ সে হিউম্যান কাইন্ড হবে, তার লজিক্যাল রিজনিং বা থিঙ্কিং করার পাওয়ার থাকবে, এবং সে বাস্তববাদী হবে, রিয়ালিস্টিক, এবং তার ইগো, সুপার ইগো আর ঈদের মধ্যে ব্যালেন্স মেনটেন করে। তো ক্লিয়ার বিষয়টা? ঈদ, ইগো আর সুপার ইগোর বিষয়টা ক্লিয়ার হয়েছে। এই তিনটেই কিন্তু আনকনসিয়াস মাইন্ডের কাজ করে। ফ্রয়েডের কথায় আনকনসিয়াস মাইন্ডে কাজ করে, কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু আনকনসিয়াস মাইন্ডের মধ্যে এগুলো থাকে। বল, এবার বল, এইটুকুতে কারোর কোনো প্রশ্ন আছে কিনা বল, তারপরে পরের ধাপে যাও। এনি কোশ্চেন? No, sir. না, স্যার। কোনো প্রশ্ন নেই? ইগোটা কি দুটোকে ব্যালেন্স করে, তাই তো? ওটাই তো বললেন লাস্টে। হ্যাঁ হ্যাঁ, ইগো ব্যালেন্স করে মানে কি? আমি খারাপের দিকে যাব না ভালোর দিকে যাব, কোন দিকে যাব গেলে আমার সুবিধা হবে, আমার কোনো অসুবিধায় পড়তে হবে না, সেটা বাস্তববাদী দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে ইগো। কি বললাম, বোঝা গেল? এই যে আমরা কথায় কথায় বলি না, তোর খুব ইগো আছে, তোর খুব ইগো, একটু ইগো কমা, এত ইগো রাখিস না, এই যে বলি, অ্যাকচুয়ালি আমরা হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সঠিক কথা বলি না। মানে বলি হয়তো, একদিক থেকে হয়তো বলি ঠিকঠাক, কিন্তু ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী ইগো কিন্তু কখনোই খারাপ নয়। ইগো, দেখুন, অতিরিক্ত ভালো হয়ে যাওয়া সমাজের কাছে খারাপ হয়ে যেতে পারে। দেখুন, সুপার ইগো খুব ভালো, খুব ভালো, জীবনে কোনোদিন বাজে কাজ করবেই না। ইভেন যদি নিজেকে মরেও যেতে হয়, বা নিজের পরিবারকে যদি বিসর্জন দিয়ে দিতে হয়, তাও করে ফেলবে। আর ঈদ কোনো ভালো কাজ করবে না, এটা ফ্রয়েডের কথা অনুযায়ী। কিন্তু আমি কিন্তু প্রথমেই একটা কথা বলে দিয়েছিলাম, যে ফ্রয়েডের তত্ত্ব কিন্তু একটা ইমাজিনেশনের উপরে ভিত্তি করে, এবং একটা ট্যাবু রয়েছে, একটা কাল্পনিকতা রয়েছে, যেটা কিন্তু আমাদের বাস্তব জীবনে অনেক ক্ষেত্রে আমরা নাও দেখতে পারি। তবে অনেক ক্ষেত্রেই দেখি, আবার অনেক ক্ষেত্রে নাও দেখতে পারি। সুতরাং বিষয়টি নিয়ে কিন্তু খুব জটিল চিন্তা করলে চলবে না, বিষয়টি বুঝে নিতে হবে, যাতে করে এর উপরে যে প্রশ্নগুলো দেয় আমরা উত্তর করতে পারবো। আমরা ফ্রয়েডের কথাই ভাবি যে ঈদ খুব খারাপ, সে আমাদের খারাপ কাজ করতে সাহায্য করে এবং নিজের স্বার্থ পরিপূর্ণ করতে সাহায্য করে। সুপার ইগো নিজের স্বার্থ দেখে না, লোকের স্বার্থ দেখে, তাতে নিজের যদি ক্ষতিও হয় হয়ে যাক। আর ইগো দেখে দুটোই, নিজের স্বার্থও দেখে, অন্যের স্বার্থও দেখে, এবং দুটো দেখে কোনটা করা উচিত বা উচিত নয় সেটা বিবেচনা করে বা ব্যাখ্যা করে। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে এক্ষেত্রে ইগো শব্দটা কিন্তু খারাপ শব্দ নয়, ফ্রয়েডের তত্ত্বে ইগো ভালো। এইবার ফ্রয়েড তো এইটুকু বলে আর চুপ থাকার পাত্র না। তিনি বলছেন যে এই যে ইগো যেভাবে ঈদ আর সুপার ইগোর মধ্যে ব্যালেন্স করে বা সম্পর্ক বজায় রেখে চলে,
সেই ব্যালেন্স বা সম্পর্ক বজায় রেখে চলার যে বিষয়টি, সেটাকে কিন্তু বলা হচ্ছে, খুব সুন্দর একটা টার্ম দেয়া হচ্ছে, এখান থেকে প্রশ্নগুলো আসে। এছাড়াও এগুলো তো আসেই, আমি বললাম যেগুলো, সেটাকে একটা টার্ম দেওয়া হচ্ছে, কি বলছে না, ডিফেন্স মেকানিজম। ডিফেন্স মেকানিজম খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। ডিফেন্স করা মানে জানেন, ডিফেন্স করা, ফুটবলে রয়েছে ডিফেন্স। ডিফেন্স মানে আটকানো, বাঁচানো। আর মেকানিজম মানে যে যন্ত্র বা মেশিনারি, যে মেশিন বা যে যন্ত্র আমাদেরকে আটকায়, আমাদেরকে কোথা থেকে আটকায় না, খারাপ কাজ করার হাত থেকে আটকায়, এবং আমাদেরকে একটা সৎ পথে হোক বা ভালো উদ্দেশ্যে হোক বা যে কোনো দিকে যেটা করলে আমাদের ভালো হবে সেদিকে নিয়ে যায়। তাহলে এইটাকেই কিন্তু বলছে ডিফেন্স মেকানিজম। তাহলে ডিফেন্স মেকানিজমের কাজটা কে করে? ফ্রয়েডের ভাষায় ইগো করে। কে করে? কে করে? এক্ষুনি তো ইগো, বললাম যে ইগো, ইগ ইগো, আর ইগো। সুপার ইগোর মধ্যে কে সম্পর্ক বজায় রাখে? বলুন। ডিফেন্স মেকানিজম, এটা কে কাজ করে? এই কাজটা কে করে? ইগো করে। কে করে? ইগো। ইগো করে। ইগো। এবার ইগো 10টা ভাবে করে, 10 রকম ভাবে করে। এইগুলোই কিন্তু এবার আমাদের জানতে হবে, কি কি ভাবে করে সেইগুলো আমরা এবার জানবো। তাহলে ইগো 10 রকম ভাবে ডিফেন্স মেকানিজম করে, মানে খারাপ করার হাত থেকে আমাদেরকে রক্ষা করে এবং আমাদের মনকে সুপরিকল্পিতভাবে পরিচালনা করে। ফার্স্ট ওয়ান হচ্ছে ডিনায়াল। ডিনায়াল, ডিনায়াল কথার অর্থ হচ্ছে অস্বীকার করে দেওয়া। অস্বীকার করার মাধ্যমে সে কি করে? ডিফেন্স মেকানিজম করে, মানে নিজেকে রক্ষা করে। আমি প্রথমে নামগুলো বলে নিই। 2 নম্বর হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে পরিবর্ত বলা যেতে পারে, পরিবর্ত। এখানে রিপ্লেসমেন্ট ওই রকম পরিবর্ত হিসেবে কাজ করে। 3 নম্বর আমরা বলতে পারি ফ্যান্টাসি। ফ্যান্টাসি, ফ্যান্টাসি মানে দিবা স্বপ্ন আমরা বলতে পারি, বা যেটা জীবনে কখনো হবে না সেটা নিয়ে আমরা ভাবি। 4 নম্বর আমরা বলতে পারি আইডেন্টিফিকেশন, মানে পরিচয়। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবি বা করবেন সবাই। ফ্রয়েড কিন্তু অত্যন্ত কঠিন একটা পার্ট কিন্তু ফ্রয়েড। 5 নম্বর আমরা বলতে পারি আইসোলেশন। আইসোলেশন কথার অর্থ বিচ্ছিন্নতা বা বিচ্ছেদ বলা যেতে পারে। 6 নম্বর আমরা বলতে পারি প্রজেকশন। প্রজেক্ট করার কথার অর্থ কি বলতে পারবেন? প্রজেক্ট কথার অর্থ কি এখানে, বা এখানে না, প্রজেক্ট কথার অর্থ কি? মোশন। বলো। মোশন বা স্যার ঘোরা বা কিছু। অ্যাকচুয়ালি প্রজেকশন কথার অর্থ হচ্ছে অভিক্ষেপ। যে প্রজেক্টরে আমরা দেখাই না ছবি, ওটাকে বলা হয় প্রজেক্টর, মানে অভিক্ষেপণ বলা হয়, প্রজেকশন আর কি। এবার দেখুন রেশনালাইজেশন। যুক্তিপূর্ণতা বা যুক্তি দেওয়া। পরে হচ্ছে রিয়াকশন ফরমেশন। রিয়াকশন ফরমেশন, রিয়াকশন ফরমেশন মানে প্রতিক্রিয়ার গঠন। প্রতিক্রিয়ার গঠন। 9 নম্বর হচ্ছে রিপ্রেশন।
অবদমন। 10 নম্বর হচ্ছে সাবলিমেশন। সাবলিমেশন এইটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি, এটা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় পাতন, মানে ঊর্ধ্বপাতন অ্যাকচুয়ালি এটা। কিন্তু এটাতে কি হয় আমি পরে বলবো। এবার সবকটা নিয়ে একটা একটা করে আলোচনা করব। প্রথমে চলে আসি ডিনায়াল। ডিনায়াল মানে অস্বীকার করা। কিভাবে অস্বীকার করে? মনে করো যে তোমার কোনো একটি প্রিয় বন্ধু হয়তো তোমার নামে একটি বাজে কথা বলেছে, বা তোমাদের সম্পর্কে বাজে কথা বলেছে, যেটা তুমি শুনেছো। এবং তারপরে শুনেছো বলতে, সে তার মুখ দিয়ে বলেছে, তুমি শুনতে পেয়েছো এমনটা নাও হতে পারে, অন্য কারোর কাছ থেকে শুনেছো। শুনে তোমার প্রচন্ড রাগ হয়েছে এবং তোমার মনের মধ্যে এই ধারণা জন্মেছে যে ও আমার সম্পর্কে এরকম কথা বলতে পারলো কি করে, এর একটা হেস্তনেস্ত করতেই হবে, ওর একটু ক্ষতি আমাকে করতেই হবে, যেহেতু ও আমার সম্পর্কে এরকম বাজে কথা বলেছে বা আমাদের সম্পর্কে, তাহলে আমি ওর ক্ষতি করেই ছাড়বো। এরকম একটা মাথার মধ্যে আসলো। সুপার ইগো বলছে, এটা ঈদ বলছে, ঈদ বললো করেই ছাড়বো, খারাপ কিছু করতেই হবে ওর একটা। সুপার ইগো বলছে যে ও এত খারাপ কাজ করতে পারে না, হয়তো করতে পারে না কারণ, আচ্ছা এটা একটুখানি ঘুরিয়ে বলি। সুপার ইগো বলছে যে তুমি কাউকে ক্ষতি করো না, তোমার কাউকে ক্ষতি করা উচিত নয়, কারণ মানুষ মানুষের ক্ষতি করতে পারে না, বা করার প্রয়োজনীয়তা নেই, বা এটা নিয়ম বহির্ভূত একটা ব্যাপার, এরকম করতে নেই। কুকুরে যদি কামড় দেয় তাহলে তুমিও কি কুকুরকে কামড়াবে, এরকম বলতে শুরু করলো সুপার ইগো তোমার আনকনসিয়াস মাইন্ডে। এই দুটোর মধ্যে ব্যালেন্স রক্ষা করছে কে? ইগো। ইগো কি বলছে? ডিনায়াল করছে, অস্বীকার। ও বলছে ও আমার প্রিয় বন্ধু, ও আমার নামে এরকম কখনো বলতেই পারে না। তুই যা বলছিস বা অন্য কেউ যেটা বলেছো, সেটা তুমি নিশ্চয়ই মিথ্যে কথা বলেছো বা ভুল বলেছো, নিশ্চয়ই এটা বলতে পারে না বা বলেওনি। এই যে বললো, অস্বীকার করলো, বাস্তবটাকে অস্বীকার করলো, অর্থাৎ বাস্তবে হয়তো সে বলেছে, কিন্তু সে বাস্তবটাকে অস্বীকার করলো, এবং তার মনের মধ্যে ঈদ এবং সুপার ইগোর যে দ্বন্দ্ব চলছিল, সেই দ্বন্দ্বটাকে মিটিয়ে নিল ইগোর মাধ্যমে। তো সেই ইগো কি করলো এখানে, কিভাবে আটকালো সেই দ্বন্দ্বটাকে, সেই সমস্যাটিকে? ডিনায়াল করে, মানে অস্বীকার করে, যে সেটা করতেই পারে না, সে আমার পরম বন্ধু, সেটা করতেই পারে না, বা এটা তার পক্ষে করা অসম্ভব এক প্রকার। এটা বলে কিন্তু ওই জায়গাটাকে ওরা মেকআপ করে দিল। মানে সে কিন্তু, ঈদ কিন্তু চাচ্ছিল ওর ক্ষতি করতে, সুপার ইগো চাচ্ছিল যে ক্ষতি করবে না, মানুষ হিসেবে মানুষের ক্ষতি করা উচিত নয়। এই দুয়ের দ্বন্দ্ব নিরসন করলো ইগো। কিভাবে? না ডিনায়াল করে। বুঝতে পারলি কথা? হ্যাঁ স্যার। বল, এটা যদি বুঝতে পারিস তাহলে বল আমাকে, বাকিরাও বল, শুধু একজন না। বলতে না স্যার পারলে, আরেকবার বুঝতে না পারলে বলবি তো। স্যার আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা, ঈদ আর মনে কর ঈদ আর এদিকে সুপার ইগো, এই দুটোর মধ্যে দ্বন্দ্ব চলছে। কি দ্বন্দ্ব? যে কেউ একজন তোমার নামে বা তোর নামে খারাপ কথা বলেছে, সেটা হয়তো তুই নিজের কানে শুনিসনি, অন্য কেউ বলেছে। তো তুই কি করলি? তুই বললি যে না, সে আমার নামে আমার সম্পর্কে বলতেই পারে না। আবার আমরা অনেক সময় এরকম বলি না, যে ঠিক আছে বলেছে বলেছে, ও ওর মতন বলেছে, তাতে কি যায় আসে, সবার কথা যদি ধরি তাহলে কি জীবনে বাঁচা যায়, জীবনে চলা যায়, এরকম বলি না আমরা অনেক সময়? হ্যাঁ বলুন। যদি সবাইকে আমরা মান্যতা দিই বা গুরুত্ব দিই, সবার কথাকে যদি গুরুত্ব দিতে শুরু করি, তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকা খুব কষ্টকর এবং মানিয়ে চলাও খুব কষ্টকর, এরকম আমরা অনেক সময় বলতে থাকি বা বলি। এটা সবাই করে। তো সেইটাকে ডিনায়াল বলছে। ঈদ আর সুপার ইগোর মধ্যে যে দ্বন্দ্ব চলছিল, যে ঈদ বলছিল ক্ষতি করে দে, কারণ সে তোর নামে বাজে কথা বলেছে, সুপার ইগো বলছে যে না, কারোর ক্ষতি করা উচিত নয়। তখন ইগো কি করলো, দেখলো যে না, ক্ষতি করা তো অবশ্যই খারাপ কাজ,
এবং তাতে করে যদি হিতে বিপরীত কিছু হয়ে যায় তখন সে নিজেও ফাঁসবে, তাকে জেলে যেতে হতে পারে বা তার পুলিশি কেস হয়ে যেতে পারে। সেই জন্য সে কিন্তু আর কিছু করলো না, ডিনায়াল করে দিল, অস্বীকার করে দিল, করে ওই জায়গাটাকে কিন্তু মেকআপ করে দিল। কি বললাম বুঝতে পারলি এবার? হ্যাঁ স্যার। এবার দেখ ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট বা পরিবর্তন। কি মনে কর তোর একটা আইফোন লাগবে, আইফোন আইফোন 17 যা লেটেস্ট বেরিয়েছে সেই লেটেস্ট ফোনটা তোর লাগবে, কিন্তু তোর কাছে অর্থনৈতিক সমস্যা আছে। তুই কি করলি? তোর ঈদ বলছে যে তাহলে বাবার কাছ থেকে চুরি কর, বা ওইখানে টাকা রেখেছে বাবা, বা ওইখানে বাড়ির টাকাগুলো গচ্ছিত আছে ওখান থেকে চুরি করে নে, নিয়ে একটা আইফোন কিনে নে, তাহলে তোর মনের আনন্দ সুখ সব শান্তিপূর্ণভাবে মিটে যাবে। ঈদ বলছে। এবার সুপার ইগো কি বলছে? সুপার ইগো বলছে যে না, চুরি করিস না, ওই টাকাটা বাবা কোনো কাজে রেখেছে হয়তো, চুরি করা অন্যায়, চুরি করা পাপ, এখন যদি চুরি করিস তাহলে যদি পরবর্তীকালে তোর যদি সমস্যা হয় বাড়িতে তাহলে তখন কি হবে। এরকম করে করে সুপার ইগো আর কি মেন্টালি ওকে স্যাটিসফাই করার চেষ্টা করছে, মানসিক দিক থেকে সন্তুষ্টি দেওয়ার চেষ্টা করছে যে এটা করিস না, করিস না, করিস না, করলে খারাপ হবে। ভালো কিছু কিছু উপদেশ ওর মনের মধ্যে আসছে। এই দুয়ের দ্বন্দ্বে ইগো কি করলো? ইগো বললো ঠিক আছে, দরকার নেই, আইফোন 17 যদি কিনতে না পারি তাহলে আইফোন 17-এর মতন যে সমস্ত ফিচার্স আছে যে সমস্ত ফোনে, সেরকম একটা অপো বা ওয়ান প্লাসের একটা ফোন কিনে নি। চল, আইফোন 17 তো আমি কিনতে পারবো না, তাহলে ওয়ান প্লাস বা অপো বা ভিভোর যে ভালো ভার্সান গুলো রয়েছে সেগুলো কিনে নি। কিনে নিলে তাহলে আমার ওই আইফোনের মতনই কাজ দেবে, এবং যেটা যে উদ্দেশ্যে আমি ওটা কিনতে চাচ্ছিলাম সেটা এই ফোনেও চলবে। এইভাবে সে কিন্তু ডিসপ্লেসমেন্ট করে নিল, অর্থাৎ একটার পরিবর্তে আরেকটাকে দিয়ে নিজের মনের যে আশা আকাঙ্ক্ষা সেটা মিটিয়ে নিল। কে করলো এই কাজটা? না, ইগো করলো। ইগো এইভাবে ঈদ এবং সুপার ইগোর মধ্যে ব্যালেন্স তৈরি করলো। কি বললাম বুঝতে পারলি কথা? হ্যাঁ। তোরা কি বুঝতে পারছিস? কেউই হ্যাঁ বুঝতে স্যার, পারছিস বুঝতে না? পেরেছি। এটা খুব সুন্দর। ভগবান জানে বুঝতে পারছি কিনা। গড নোস, ইভেন আই ডু নট নো। আচ্ছা, এবার ফ্যান্টাসি। ফ্যান্টাসি কথার অর্থ দিবাস্বপ্ন। মনে কর আমার একটা কেটিএম বাইক কেনার খুব ইচ্ছা, কিন্তু আমার মন বলছে কেটিএম বাইকটা হলে খুব ভালো হতো, একটু রাস্তায় একটু হিরোগিরি দেখাতে পারতাম, কেটিএম বাইকে করে যেতাম, সবাই আমার দিকে তাকাতো, একটা বিশাল একটা স্ট্যাটাস মেনটেন হতো, সবাই পছন্দ করতো, বিশাল একটা মানে একটা প্রভাব তৈরি হতো সমাজের মধ্যে, আশেপাশে প্রতিবেশীদের মধ্যে। তো আমি তো কিনতে পারছি না, আমার তো টাকার অভাব। তখন ঈদ বলবে ওই একই কথা, সুপার ইগো বলবে ওই একই কথা। তো ফ্যান্টাসি, ফ্যান্টাসি কি হচ্ছে, ডিসপ্লেসমেন্টে কি হয়েছিল, ডিসপ্লেসমেন্টে আমি অন্য একটা কিছু কিনে নিয়েছিলাম ওই সেম ফিচারওয়ালা, মানে সেম বৈশিষ্ট্য যুক্ত কিছু একটা কিনে নিয়েছিলাম একটু কম দামের মধ্যেই। কিন্তু এক্ষেত্রে কেটিএম বাইকের মানে পরিবর্ত হিসাবে অন্য কোনো বাইক বা বুলেট টুলেট ওটাও আমি কিনতে পারছি না, কারণ ওরও অনেক দাম। তো আমি এতটাই আমার অভাব রয়েছে ও অসুবিধা রয়েছে অন্য কিছু কেনা, তো ডিসপ্লেসমেন্ট করতে পারছি না। তখন আমি ওই নিয়ে ভাবতে শুরু করলাম যে আমি মানে তখন ওই যেটা নিয়ে আমরা ভাবি বা চিন্তা করি সেটা আমরা ঘুমের মধ্যে বা দিবা স্বপ্নে বা ঘুমিয়ে ঘুমিয়ে আমরা ওই স্বপ্নটা দেখি। তখন আমরা সেই স্বপ্নটা দেখছি যে আমার কাছে কেটিএম বাইক আছে, আমি সেই বাইকে করে যাচ্ছি, অর্থাৎ যেটা আমি ভেবেছিলাম করব সেটা আমি স্বপ্নের মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করলাম, ড্রিমের মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করলাম। ইগো এইভাবে ঈদ এবং সুপার ইগোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করলো বা ব্যালেন্স করলো। এখানেও কিন্তু সেই একই রকম ভাবে ব্যালেন্স তৈরি হলো। যেটা আমি কখনো পাবো না সেটা আমরা অনেক সময় কল্পনায় বা ইমাজিনেশনের মাধ্যমে বা স্বপ্নের মাধ্যমে আমরা পূরণ করার চেষ্টা করি। আমরা কিন্তু অনেক সময় স্বপ্নে ভাবি যে আমি ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়ে গেছি, অথবা আমেরিকার রাষ্ট্রপতি হয়ে গেছি, বা এই হয়ে গেছি তাই হয়ে গেছি, অর্থাৎ এই যে ড্রিমটা, এই যে স্বপ্নটা, এটা কিন্তু কি করলো,
ওই যে আকাঙ্ক্ষা বা চাহিদা যেটা পূরণ করতে ঈদ চেষ্টা করছিল খারাপ কাজ করতে হবে, সুপার ইগো বলছিল যে না খারাপ কাজ করিস না, এই দুটোর মধ্যে ব্যালেন্স তৈরি করে দিল ফ্যান্টাসি। এবার এটা কি বোঝা গেল এই পয়েন্টটা? স্যার আরেকবার একটু বলুন। খুবই টাফ ব্যাপার। ফ্যান্টাসি কি? ফ্যান্টাসি হচ্ছে কল্পনা করা, স্বপ্ন দেখা, ইমাজিন করা। অর্থাৎ সে ইমাজিন করছে যে আমার পক্ষে যেটা সম্ভব নয় সেটা আমি কল্পনার জগতে বা স্বপ্নের জগতে, যেটা আমি বাস্তবে পাচ্ছি না সেটাকে কল্পনা বা স্বপ্নের জগতে আমি সেটাকে পাওয়ার চেষ্টা করছি বা পেয়েছি, পাওয়ার চেষ্টা করছি বা পেয়ে গেছি। এবং সেই যেটা আমি বাস্তবে পেতাম না সেটাকে আমি কল্পনায় পেয়ে বা স্বপ্নের জগতে পেয়ে সেটাকে ব্যবহারও করছি, সেটাকে ইউজও করছি। কেটিএম বাইক বা ডিউক বাইক নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, এটা আমি কল্পনায় ভাবছি, যদিও আমি সেটা কিনতে পারিনি। এইভাবে ঈদ আর সুপার ইগোর মধ্যে সামঞ্জস্য বিধান করছে ফ্যান্টাসি, কল্পনা বা দিবা স্বপ্ন। কি বললাম বুঝতে পারলি? হ্যাঁ। এবার দেখ আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন মানে হচ্ছে কোনো বিখ্যাত ব্যক্তির সঙ্গে নিজেকে জুড়ে দেওয়ার যে একটা ইচ্ছা। আমরা তো বিখ্যাত হতে পারবো না, আমার মনের মধ্যে একটা ইচ্ছা আছে, প্রত্যেকের মনের মধ্যেই থাকে, সেটা হচ্ছে বিখ্যাত হওয়ার, ফেমাস হওয়ার। তো আমরা ফেমাস হতে চাই, প্রত্যেকেই কিন্তু ফেমাস হতে চাই, প্রত্যেকেই ম্যাসলোর যে চাহিদার ক্রমবিকাশের যে তত্ত্ব বা চাহিদার যে প্রতিষ্ঠার তত্ত্ব, সেই তত্ত্বের কিন্তু একদম মগডালে, মানে একদম মাথায়, ত্রিভুজের মাথায় যে চাহিদাটা আছে সেটা হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। প্রত্যেকেই কিন্তু ফেমাস হতে চায়। তো ঈদ কি বলছে, ফেমাস হতে গেলে তুই দু রকম ভাবে ফেমাস হতে পারিস, ভালো কাজ করে ফেমাস হতে পারিস, খারাপ কাজ করেও ফেমাস হতে পারিস। তো তুই কোনটা করবি? এবার যেটা করলে তোর দেখা গেল ক্ষতি হয়ে গেল, সেটাও সুপার ইগো বলছে খারাপ কাজটা করিস না, খারাপ কাজটা করিস না, খারাপ কাজ করা উচিত নয়। তো এইভাবে ঈদ আর সুপার ইগোর মধ্যে দ্বন্দ্ব চলছে বিখ্যাত হওয়ার ব্যাপারে। তো আহ, আমরা কি করি অনেক সময়, এবং এটা আমাদের একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কোনো বিখ্যাত ব্যক্তি, সে কোনো ফিল্ম স্টার হতে পারে বা স্পোর্টস পার্সন হতে পারে বা অন্য কেউ, বা কোনো এমএলএ এমপি হতে পারে বা কোনো নেতা মন্ত্রী হতে পারে বা প্রধানমন্ত্রী হতে পারে, যাই হোক, তাদের সঙ্গে আমরা না সবসময় একটা সেলফি তোলার চেষ্টা করি। আমরা অনেক সময় সেলফি তুলে, ওই ব্যক্তির সঙ্গে যখন আমি একটা সেলফি তুললাম এবং সেটাকে যখন আমি সোশ্যাল মিডিয়াতে দিলাম, তখন আমি বেশ অত্যন্ত পরিচিত বোধ করলাম সবার কাছে, বা আমি খুব ফেমাস হয়ে গেলাম, এরকম একটা মনের মধ্যে ভাবনা চলে আসে। যে না, আমি যখন ওই বিখ্যাত ব্যক্তির সঙ্গে ফটো তুলতে পেরেছি, বা আমার যেহেতু একটা পিকচার আছে তার সঙ্গে, সেলফি আছে, আমিও তাহলে ওনার মতনই বিখ্যাত ব্যক্তিত্ব, কারণ ওনার পাশে দাঁড়িয়ে আমি ছবিটা তুলতে পেরেছি। এইটাও কিন্তু একটা ডিফেন্স মেকানিজম যেটা ইগো করে, এইটাকেই বলা হচ্ছে আইডেন্টিফিকেশন। তাহলে নিজেকে বিখ্যাত করতে পারবো না, কোনোভাবেই পারছি না, তাহলে কিভাবে পারবো? তাহলে আমার মনের মধ্যে সেই জায়গাটা তৈরি হবে, আনন্দের জায়গাটা। তো আমি একটা সেলফি তুলে নিলাম বিখ্যাত ব্যক্তির সঙ্গে, এই যে পরিচয়টা তৈরি হলো, বিখ্যাত হওয়ার যে পরিচয়, এইটাকে বলা হচ্ছে আইডেন্টিফিকেশন। এটাও একটা ডিফেন্স মেকানিজম। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এবার দেখ আইসোলেশন। হ্যাঁ। আইসোলেশন মানে বিচ্ছেদ। বিচ্ছেদ বলতে অনেক সময় আমরা কুখ্যাত ব্যক্তি, নোটোরিয়াস পার্সন, সেই নোটোরিয়াস পার্সনের থেকে নিজেকে সরিয়ে নিই বা দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করি, যাতে করে সেই খারাপ তকমা বা দাগি তকমা বা খারাপ কোনো একটা পরিচয় যেন আমাদের গায়ে না লাগে। সেই জন্য আমরা খারাপ ব্যক্তিদের থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিই। দেখবি কোনো পার্টিতে যদি কেউ অন্যায় কাজ করে ফেলে দলে, রাজনৈতিক দলে, তখন দলের যারা কর্ণধার বা মুখপাত্র তারা বলে যে এ আমার দলের লোক নয়, একে আমরা চিনি না, বা এ ওর মতন বলেছে, তার দায়ভার আমরা নেব না, তার দায়িত্ব আমরা নেব না। এইভাবে তারা নিজেদেরকে কিন্তু নিজের জায়গায় প্রতিষ্ঠা করতে চায় বা নিজেকে ভালো রাখতে চায় বা সৎ রাখতে চায়।
এই যে ডিফেন্স মেকানিজমের এই যে পদ্ধতি, এটাকে বলা হয় আইসোলেশন। কি বললাম বুঝতে পারলি? এটাকে বলা হচ্ছে আইসোলেশন। স্যার এটা আইসোলেশনটা আরেকবার একটু বলুন। আইসোলেশন কিছুই নয়, আইসোলেশন হচ্ছে কুখ্যাত ব্যক্তিদের থেকে নিজেকে সরিয়ে দেওয়া, যে- যাতে করে কোনো আচ্ছা খারাপ ঠিক আছে। খারাপ তকমা আমার গায়ে না লাগে, খারাপ কোনো অভিধা আচ্ছা বা উপধা আমার গায়ে না লাগে, তাকে বলা হচ্ছে আইসোলেশন। ঠিক আছে। এখানে যেমন আইডেন্টিফিকেশন হলো, বিখ্যাত ব্যক্তির সঙ্গে গিয়ে ছবি তুললাম, তাহলে আমার একটা নাম ডাক হলো, আমার একটা পরিচিতি বাড়লো। ঠিক তেমনি ভাবে আইসোলেশন মানে হচ্ছে কুখ্যাত ব্যক্তিদের থেকে নিজেকে সরিয়ে নেওয়া, মানে এটার বিপরীত এটা হলো। এবার বলছে প্রজেকশন। হ্যাঁ স্যার। প্রজেকশন মানে অভিক্ষেপ, বাংলায় অভিক্ষেপ, কিন্তু এর একটা অর্থ আমি একটু সোজা ভাষায় বলি। সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো রকমের ভুল কাজ করে ফেলে, তখন নিজের দোষটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রায়শই এটা হয়, এবং এটাই হয় অনেক ক্ষেত্রেই, যে নিজের দোষটাকে স্বীকার না করে সেই দোষটা অন্যের গায়ে, অন্যের মাথায়, অন্যের উপরে চাপিয়ে দিল। তাহলে এই যে অন্যের উপরে নিজের দোষটাকে চাপিয়ে দেওয়া এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করা, বা সৎ বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করা, বা সে অন্যায় কাজ করতেই পারে না এমন বলে প্রতিষ্ঠা করা, তাকেই বলা হচ্ছে প্রজেকশন। তাকেই বলা হচ্ছে প্রজেকশন, অর্থাৎ নিজের বৈশিষ্ট্য, নিজের বাজে কাজগুলো বা নিজের অন্যায় কাজটা অন্যের উপরে চাপিয়ে দেওয়া। যেমন একটা উদাহরণ দিচ্ছি, একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। কিরকম উদাহরণ? কোনো কারণে মনে কর মা একটা চায়ের কাপ এনে তোকে দিয়েছে খাওয়ার, মানে পান করার জন্য চা। তা কোনো কোনো কারণে ভুলবশত তোর ওই হাত লেগে চায়ের কাপটা পড়ে গেছে, এবং চারিদিকে ছড়িয়ে পড়েছে, এবং পুরো জায়গাটা একদম পুরো নষ্ট করেছে। তো মা যখন বলছে যে তুই চায়ের কাপটা ফেলে দিলি কেন, তখন ও নিজের দোষটা ঢাকার জন্য কি বলছে, বলছে যে তুমি এত কাছে রেখেছো কেন, আমার কাছে সরিয়ে দিয়েছো কেন, তুমি বিছানার উপরে রেখেছো কেন, ও সঠিকভাবে বসেনি তাই জন্য পড়ে গেছে। এরকম করে বিভিন্ন রকম ভাবে ওই নিজের দোষটা ওর মায়ের উপরে দেওয়ার চেষ্টা করছে, যে মাই ঠিকভাবে রাখিনি বলে ওটা পড়ে গেছে। তো এই যে নিজের দোষকে অন্যের উপরে দিয়ে নিজে শান্তি পাওয়া বা আনন্দ পাওয়া, এটাকেও কিন্তু ইগো মেনটেন করছে, এটাকে প্রজেকশন বলে। এটাকে প্রজেকশন বলে, মানে নিজের দোষকে অন্যের উপরে চাপিয়ে দাও। ক্লিয়ার করলাম? ক্লিয়ার হলো বিষয়টা? হ্যাঁ স্যার। একটু লিখে দিয়ে হ্যাঁ গেলে, স্যার। নিজের দোষ অন্যের উপরে দেওয়া, এটা আমরা প্রায়শই করি। সেটা শুধু এখানে মাকে দিয়ে বললাম এমনটা নয়, বা বাড়ির লোককে দিয়ে বললাম এমনটা নয়, আমরা যে কোনো জায়গায় এটাই করি। দেখবি, প্রমাণটা তার একটা প্রমাণ দেব, যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয় নিজের দোষ কেউ দেখে? না। সে বলে যে ওই গাড়িওয়ালার দোষ, ওই টোটোওয়ালার দোষ, ওই একদম। বাইকওয়ালার দোষ, ওই বাসওয়ালার দোষ, সব অন্যেরই দোষ। কিন্তু আমি যে সঠিকভাবে হয়তো যাচ্ছিলাম না, রাস্তার যে যাওয়া আসার পদ্ধতি সেটা মেনটেন করছিলাম না, সেটাকে কিন্তু কেউ বলছে না। সে কিন্তু অন্যের উপরে দোষ চাপিয়ে দিতেই ব্যস্ত, যাতে করে সে নিজে বেঁচে যেতে পারে। আমরা যদি বিদ্যালয়ে কোনো ছাত্রকে বকাঝকা করি বা একটু মারধরও করতে পারি হয়তো কোনো কারণবশত, তাহলে যদি তার জাস্টিফিকেশন দিতে হয়, তাহলে আমরা কিন্তু নিজের দোষটাকে স্বীকার করি না। মানে নিজের দোষ বলতে অ্যাকচুয়ালি তো শিক্ষক মহাশয়ের দোষ থাকে না, কিন্তু মেরে দেওয়াটা তো অন্যায়, তো মেরেছে এটা একটা দোষ। তো নিজের দোষটাকে স্বীকার না করে বলে ও কোনোদিন পড়াশুনো করে না, ও ক্লাসের মধ্যে সবসময় দুষ্টুমি করে, ও অন্যের পেছনে লাগে, অন্যের সাথে বাজে বাজে কথা বলে, তো সবাইকে ধরে ধরে মারে, এই জন্য আমি ওকে মেরেছি। কি ঠিক কি না? তো এইটাকে বলা হচ্ছে প্রজেকশন। এটাকে বলা হচ্ছে প্রজেকশন।
এবার এর ঠিক বিপরীত প্রক্রিয়া হচ্ছে রেশনালাইজেশন। রেশনালাইজ কথার অর্থ হচ্ছে যুক্তিপূর্ণ বিচার করা বা যুক্তি দেওয়া। অর্থাৎ এইখানে যেখানে নিজের দোষ অন্যের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল প্রজেকশনে, এবার রেশনালাইজেশনে নিজের দোষ নিজের উপরেই রাখলো, কিন্তু একটু অন্যভাবে বলল, যাতে করে সে অনেক বেশি দোষী না সাব্যস্ত হয়, একটু লঘু দোষী সাব্যস্ত হয় বা একটু কম দোষ করেছে এরকম বোঝায়। যেমন একটা পরীক্ষায় লেখার জন্য আমার পেনের দরকার, তো আমার 5 টাকার পেন হলেই চলে যাবে বা 10 টাকার পেন হলেই চলে যাবে। সেখানে আমি মনে কর 100 টাকার বা 150 টাকার একটা পেন কিনে এনেছি। মা বলছে, কেন এরকম পেন কিনে এনেছো, 100 টাকার 150 টাকার এত দামি পেন কিনেছো কেন, এই পেন দিয়ে লেখা কি সম্ভব? তো বা এত দামের পেন দিয়ে কি লেখা যাবে? তো এইসব বলাতে নিজের দোষটাকে সে কিভাবে মেকআপ দিচ্ছে, যে আমার একটা জায়গা আছে মা, যে আমি যদি এই এই পেন দিয়ে লিখি তাহলে আমি সব লিখতে পারবো এবং আমার ভালো রেজাল্ট হবে। আমার একটা মনে বিশ্বাস আছে, আমার একটা দৃঢ় ধারণা আছে, যেটা এই পেন দিয়ে লিখলেই আমি ভালো রেজাল্ট করতে পারবো বা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো। তো এইভাবে সে তার নিজের জায়গাটিকে শক্ত করার চেষ্টা করছে, যদিও সে কিছু একটা অন্যায়ের মতন তো কাজ করে এসছে বা ভুল করে এসছে, সেই ভুলটাকে ঢাকার জন্য সে নিজেকে একটু যুক্তি দিয়ে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। এটাকে বলা হচ্ছে রেশনালাইজেশন, মানে নিজের কে বাঁচানোর যুক্তিপূর্ণ বিচার করা বা নিজেকে বাঁচানোর চেষ্টা। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। এবার দেখ রিয়াকশন ফরমেশন, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধু বা নেতা মন্ত্রীদের হয়ে থাকে। কেন? প্রতিক্রিয়ার গঠন, ক্রিয়া প্রতিক্রিয়া বলি, অর্থাৎ ক্রিয়ার বিপরীত ভাগ হচ্ছে প্রতিক্রিয়া। এখানে একজন সাধু সমাজের চোখে যেমনটা থাকা উচিত বা যেভাবে তার চলাফেরা করা উচিত সেইভাবেই সে চলাফেরা করবে। কিন্তু এখানে রিয়াকশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, সে তার মনের মধ্যে একটা ইচ্ছা জেগেছে যে সে সংসার করবে, সে স্ত্রী সন্তানকে নিয়ে পরিবার তৈরি করবে। কিন্তু একজন সাধুর তো সেরকম কোনো প্রভিশন সাধারণত থাকে না, কোনো নিয়ম নেই। একজন সাধু যিনি বৈষ্ণব বা অন্য কোনো সাধু, তিনি সংসার তৈরি করবেন, পরিবার তৈরি করবেন, সেটা তো হয় না। অর্থাৎ বাইরে সে নিজেকে ভালো দেখাচ্ছে বা বাইরে যে যে পেশার সাথে যুক্ত বা যে ক্যারেক্টারের সাথে যুক্ত সেই ক্যারেক্টারকে মেনটেন করছে বাইরে, আর পেছন দিকে সে তার মনের ইচ্ছা পূরণ করবার জন্য নানা রকমের কার্যাবলী করে চলেছে, যেটা সমাজের চোখে হিডেন থেকে যাচ্ছে, ল্যাটেন্ট থেকে যাচ্ছে, ল্যাটেন্ট অর্থাৎ লুক্কায়িত থেকে যাচ্ছে, যেটা কেউ জানতেও পারছে না বা প্রকাশও পাচ্ছে না, অথচ সে তার মনের মনোবাঞ্ছাগুলোকে পূর্ণ করতে পারছে। এটা শুধু সাধু সন্তদের ক্ষেত্রে দেখা যায় এমনটা নয়, এটা কিন্তু নেতা মন্ত্রীদের ক্ষেত্রেও দেখা যায় বা কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য পেশার সাথে যুক্ত মহান পেশা যেমন উকিল বা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা শিক্ষক, এদের সঙ্গেও দেখা যায়। অর্থাৎ তারা বাইরে যেমনটা হওয়া উচিত তেমনটাই দেখাচ্ছে, কিন্তু ভেতরে বা পেছনের দিকে তারা কিন্তু নিজের চরিত্র বা নিজের উদ্দেশ্যকে সিদ্ধ করবার জন্য নানা জাতীয় অন্যায়ের কাজও করতে পারে, যেটা বাইরের সমাজে প্রকাশ পাচ্ছে না। তাহলে এখানে ইগো কিন্তু তার মনের ইচ্ছাটাকে বাস্তবায়িত করার জন্য অনেক সময় বাজে কর্মের দিকেও নিয়ে যেতে পারে, কিন্তু বাইরে সেটা প্রকাশ পাচ্ছে না। কেন? বাইরে প্রকাশ পেলে তার কিন্তু বিপদ হতে পারে, তার জেল হতে পারে, তার শাস্তি হতে পারে, সেটা যেন না হয়। অর্থাৎ বাস্তববাদিতা রয়েছে, রিয়ালিস্টিক একটা ব্যাপার কিন্তু রয়েছে। এটাকেই বলা হচ্ছে রিয়াকশন ফরমেশন, মানে বাইরে যা ভেতরে অন্য কিছু। বুঝতে পারলি? বল, বুঝতে পারলি কিনা বল। হ্যাঁ স্যার। ওকে, এবার রিপ্রেশনে চলে আয়। রিপ্রেশন মানে অবদমন। অবদমন মানে কি বলতো? একেবারে দমন করে দেওয়া,
এমন কোনো চিন্তা যা মনের মধ্যে আসে যেটা সমাজে স্বীকৃতই নয়, সমাজ মেনে নেবেই না, এবং সেটাকে কোনো রকম ভাবে অন্যভাবে সেটাকে চেক করাও যাচ্ছে না, তখন ইগো বলে যে ওটা একেবারেই তুই ত্যাগ কর, ওটা একেবারেই তুই ছেড়ে দে, ওটাকে নিয়ে ভাবিস না, ওটা মন থেকে দূর করে দে, ওটাকে নিয়ে যত ভাববি তত খারাপ চিন্তা আসবে এবং খারাপ কাজ করে ফেলতে পারিস যাতে তোর ভবিষ্যতে ক্ষতি হতে পারে, তুই একেবারেই সেই কাজটি করবি না। যেমন কাউকে যদি আমার মনে হয় মেরে ফেলতে হবে, খুন করে ফেলতে হবে, বা অন্যান্য যে শারীরিক নির্যাতনের কাজগুলো এখন বর্তমানে হচ্ছে সেই কাজগুলো করতে হবে, এরকম কোনো একটা কাজ, তো তখন ইগো বলবে, যে যাদের সত্যি সত্যি আনকনসিয়াস মাইন্ড খুব শক্তিশালী তাদের ক্ষেত্রে ইগো বলবে যে এটা তুই করবিই না, করলে কিন্তু তোর বিপদ হয়ে যাবে, তুই কিন্তু একদম মানে তোর কিন্তু মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে, তোর কিন্তু ফাঁসি হয়ে যেতে পারে, করবি না, একেবারে দমন করে দে, মন থেকে একদম সরিয়ে দে। এটাকে বলা হচ্ছে রিপ্রেশন, অর্থাৎ একেবারে খারাপ চিন্তা দূর করে দেওয়া। বোঝা গেল? একেবারে খারাপ চিন্তা দূর করে দেওয়া। এবার আছে সাবলিমেশন। সাবলিমেশন বলতে ছোটবেলা থেকে কোনো একজনের কোনো একটি কাজ করতে খুব ভালো লাগে, সেই কাজটা সমাজে স্বীকৃত নয়, মানে সমাজের মধ্যে করা যাবে না, কিন্তু অন্য একটা জায়গা তাদের জন্য নির্দিষ্ট আছে, সেই জায়গায় গেলে তারা সেই কাজটা অনায়াসেই করতে পারবে, তাদেরকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়, তাদেরকে সেখানে যেতে বলা হয়। তাহলে তার সেই মনের ইচ্ছা যেটা সে করতে পারছে না সমাজে, যেটা করলে সমাজের কাছে খারাপ হতে হবে বা খারাপ হবে, সেটা ওই স্থানে গিয়ে সে মিটিয়ে আসে, সেই আশাটা, সেই ইচ্ছাটা পূর্ণ করে আসে। এইটাকে বলা হয় সাবলিমেশন। একটা উদাহরণ দিচ্ছি, কারুর ছোটবেলা থেকে বক্সিং করার খুব ইচ্ছা, মারপিট করার খুব ইচ্ছা, কিন্তু সমাজে তো মারপিট করা যাবে না, সেটা সমাজের পক্ষে এবং নীতি নৈতিকতার পক্ষে খারাপ, তো তাকে বলা হচ্ছে ঠিক আছে তুই তাহলে রেসলিং ফিল্ডে বা এরিনাতে বা রিংয়ে, বক্সিং রিংয়ে যা, বা রেসলিং ফিল্ডে যা, সেখানে গিয়ে তুই এটা কর, তোর যদি মনের এতই ইচ্ছা থাকে এগুলো করার, মারামারি করার, কুস্তি করার যদি এতই ইচ্ছা থাকে, তো সে সেখানে গিয়ে সেটা কিন্তু করছে। তো সেখানে গিয়ে তার মনের যে ইচ্ছা সেটাকে বহিঃপ্রকাশ করছে এবং তার পরিপূর্ণতা দিচ্ছে, ফলে তার মনের মধ্যে কিন্তু একটা শান্তিপূর্ণ একটা ভারসাম্য বজায় তৈরি, মানে ভাব তৈরি হচ্ছে। এই ঘটনাকে বলা হচ্ছে সাবলিমেশন। বল, এই 10টা যে ডিফেন্স মেকানিজম বললাম, এনি প্রবলেম ইন দিস কানে রিগার্ডস? পড়ে এটা। হ্যাঁ বলো। স্যার শেষেরটা আরেকবার বলুন একটু। প্রশ্ন আরেকবার বলুন। কোনটা বলো তো? সাবলিমেশন। হ্যাঁ স্যার। হ্যাঁ দেখা স্যার। যাচ্ছে যে এমন কিছু কিছু কাজ আছে যেটা সমাজে তুমি সরাসরি করতে পারবে না, যেটা জনসাধারণের পক্ষে খারাপ হবে এবং সমাজের পক্ষেও খারাপ হবে। যেমন মারামারি করা, কুস্তি করা, এটা তুমি সমাজে সবার সামনে করতে পারবে বা করা যায়? না স্যার। তার জন্য একটা আলাদা স্থান আছে, একটা আলাদা জায়গা আছে। তো ইগো তাকে বলে তুই সেই স্থানে গিয়ে তোর নিজের মনের আশ বা ইচ্ছাটা পূর্ণ করে আয় না, তাহলে তো কেউ তোকে কোনো খারাপ কথাও বলবে না, বরঞ্চ তোর তো ভালোই হবে। তুই যা, ওখানে যা, গিয়ে কুস্তি কর, বক্সিং কর, মারামারি কর, যা খুশি কর। তো সেখানে গিয়ে সে তার মনের বাসনা বা সুপ্ত ইচ্ছাটাকে পূর্ণ করে আসলো। এই যে ইগো, এই যে ডিফেন্স মেকানিজমের মাধ্যমে তার মনের মধ্যে ভারসাম্যের অবস্থা তৈরি করলো, এটাকে বলা হচ্ছে সাবলিমেশন। বুঝতে পারলে এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলো। হ্যাঁ তাহলে বাকিদের হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পুরো ক্লিয়ার একদম? একদম। কোনো জটিল কিছু লাগছে? মনে হচ্ছে খুব কঠিন? না স্যার, আপনি ভালোই পড়াচ্ছেন, ভালোই বুঝতে পারছেন। এটা ইজি মনে হচ্ছে। আচ্ছা, এইবার এইটা হচ্ছে আমার থিওরি। এবার এই যে থিওরিটা, এই থিওরির নাম দিয়েছে, মানে কে দিয়েছে নামটা? ফ্রয়েডই দেবে।
ফ্রয়েড তার যে থিওরি, সেই থিওরির নাম দিচ্ছে কি সাইকোডাইনামিক থিওরি, যেটা আমি গ্রুপে লিখে দিয়েছিলাম। এখন অনেকে বুঝতে পারেনি যে এটা কার থিওরি, আবার এই কোথার থেকে আসলে এই থিওরি। সাইকোডাইনামিক থিওরি মানে মন সবসময় গতিশীল, পরিবর্তনশীল, সেই থিওরি এটা। মানে মন গতিশীলতার তত্ত্ব। আর একটা নাম আছে এই তত্ত্বের, যেটা শুনলে অনেকের মনে একটু খারাপ লাগতে পারে, মনে হবে যে না এই এরকম তত্ত্বও দিয়েছেন তিনি। তো নাম হচ্ছে সাইকো সেক্সুয়াল থিওরি। তার এই যে থিওরি, এই থিওরিটার নাম এই দুটো, সাইকোডাইনামিক থিওরি, সাইকোসেক্সুয়াল থিওরি। আবার কোথাও কোথাও তার আরেকটা নামও পাওয়া যায়, যেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, তাই জন্য আমি দিয়ে দিলাম সাইকো অ্যানালাইটিক থিওরি বা অ্যানালিটিক থিওরি। এই এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো, একটা হচ্ছে সাইকোসেক্সুয়াল থিওরি আর একটা হচ্ছে সাইকোডাইনামিক থিওরি। এই দুটো হচ্ছে ফ্রয়েডের তত্ত্বের নাম। এছাড়াও আরেকটা নাম আমরা বলতে পারলাম, সেটা হচ্ছে সাইকো অ্যানালাইটিক থিওরি, কারণ মনকে বিশ্লেষণ করার তত্ত্ব, মন বিশ্লেষণের তত্ত্ব। এই তত্ত্বের উপর দাঁড়িয়ে আমরা যেটা বলতে পারবো বা বলবো, সেটা হচ্ছে মানুষের যে তিনটে বেসিক নিডস আছে। আচ্ছা, মানুষের বেসিক নিডস এর কথা কিন্তু আমরা ইকোনমিক্সেও পড়েছি, কিন্তু আমরা এখানেও দেখব যে বেসিক নিডস কি কি। একটা হচ্ছে ফুড, একটা কি শেল্টার, আর একটা হচ্ছে ক্লোথ, ঠিক কি না? তাই তো? হ্যাঁ একটা ফুড, একটা শেল্টার, একটা ক্লোথ, এই তিনটে কিন্তু মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে জিনিস। কিন্তু একটা জিনিস ভাব, আহ, কি বলা যাবে বলতো, এই যে বেসিক নিডস, বেসিক নিডস এর মধ্যে আর একটা বিষয়কে ফ্রয়েড যোগ করে দিয়েছে। বলছে এইটাও নাকি ওনার মতে বেসিক নিডস। ঠিক আছে? এটা কিন্তু, এটা আমার তত্ত্ব নয় বা আমার কথা নয়, এটা ফ্রয়েডের কথা। আমি প্রথমেই বলেছিলাম ফ্রয়েডের তত্ত্ব আমাদের সমাজের ক্ষেত্রে একটা ট্যাবু বলে মনে হবে, মানে একটা ইমাজিনেশন, একটা ধারণা, একটা পরাবাস্তবতা বলে মনে হবে, ঠিক আছে? নট রিয়ালিটি, নট ইন রিয়ালিটি। তো তাও তিনি বলছেন যে এটা, তো এটাকে তিনি বলছেন যে এটা হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন। তো এটাকে নাম দিচ্ছেন ইনফ্যাটাইল সেক্সুয়ালিটি। এটা কে বলছে এই কথাটা? ফ্রয়েড বলছে। ফ্রয়েড এই নামটা দিচ্ছে ইনফ্যাটাইল সেক্সুয়ালিটি, মানে শিশু অবস্থাতেই নাকি তাদের যৌন চাহিদার ক্রমবিকাশ হয়ে যায়। এটা এটা আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই এটা ভাবতে পারবো না, যে একটা 1 বছরের বা 2 বছরের বা 3 বছরের বাচ্চা, তার মধ্যেও কি এরকম কোনো একটা যৌন চাহিদার বিকাশ হয়ে যায়, এটা কিন্তু আমরা ভাবতে পারবো না। কিন্তু এটা বলেছেন, কে বলেছেন না সিগমুন্ড ফ্রয়েড বলেছেন। এবং এক্ষেত্রে তিনি লিবিডো বলে একটি শব্দের ব্যবহার করেছেন। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই শব্দটাই, টার্মটা, এই টার্মটা আসলে কিছুই না, এটা হচ্ছে একটা এনার্জি, এটা একটা শক্তি বা এটা একটা ফোর্স, যেটা আমাদেরকে সেক্সুয়ালিটির দিকে নিয়ে যায়। এটা বলছে, কে বলছে না ফ্রয়েড বলছে। লিবিডো এমন একটা শব্দ তিনি ব্যবহার করলেন, যেটা হচ্ছে একটা এনার্জি, এটা একটা ফোর্স, একটা গতি, একটা শক্তি, যেটা আমাদের যৌনতার দিকে নিয়ে যায়। তো এই হচ্ছে তার তত্ত্বের একটা বেসিক ব্যাপার। আর একটুকুনি আছে যেটা করলে আমাদের এই পুরো সিগমুন্ড ফ্রয়েড শেষ হয়ে যাবে। এবং টোটাল টেট পরীক্ষার জন্য যেটুকু প্রয়োজন আমি সেটুকু করিয়ে দিচ্ছি। স্টেজেস, এখানে 5টা স্টেজ আছে, মনে রাখবি, হ্যাঁ? আমি নামগুলো বলছি, দেখ। ফার্স্ট ওয়ান হচ্ছে ওরাল স্টেজ,
আচ্ছা, তার এই যে তত্ত্ব, এই তত্ত্বটা কিন্তু যৌন বিকাশের তত্ত্ব, ঠিক আছে? তার এই তত্ত্বটা কিন্তু অ্যাকচুয়ালি যৌন চাহিদার ক্রমবিকাশের তত্ত্ব। 2 নম্বর হচ্ছে অ্যানাল স্টেজ। 3 নম্বর হচ্ছে ফ্যালিক স্টেজ। 4 নম্বর হচ্ছে ল্যাটেন্সি স্টেজ। অ্যান্ড 5 নম্বর হচ্ছে জেনিটাল স্টেজ। ওরাল স্টেজ হচ্ছে 0 থেকে 1.5 বছর। অ্যানাল স্টেজ হচ্ছে 1.5 থেকে 3 বছর। ফ্যালিক স্টেজ হচ্ছে 3 থেকে 6 বছর। ল্যাটেন্সি 6 থেকে 12 বছর। আর জেনিটাল হচ্ছে 12 থেকে 18 বছর। ওরাল স্টেজ মানে কে? আমাদের সিগমুন্ড ফ্রয়েড। তিনি বলছেন যে 1.5 বছর বয়সের মধ্যেই নাকি একটি শিশু যৌনতার বিকাশ ঘটতে শুরু করে। এ কি কথা? এই কথা তো কখনোই মানা যায় না। কিন্তু না, তিনি কি বলছেন, যে তিনি বলছেন এখানে যে সাকিং মানে চোষা, সেই চোষার মাধ্যমে তাদের মধ্যে কিন্তু একটা সেক্সুয়াল যে প্লেজার, সেই সেক্সুয়াল প্লেজার তারা পেতে শুরু করে। কি বলছে না, সাকিং। সাকিং মানে চোষা। অর্থাৎ সে যদি মায়ের স্তন্য পান করতে পারে, সঠিক সময়ে সঠিক বয়সে যদি এটা করতে পারে, তাহলে তার মধ্যে এই ওরাল স্টেজেই যে একটা সেক্সুয়াল যে প্লেজার রয়েছে, আনন্দ রয়েছে, যৌন আনন্দ, সেটা কিন্তু সে পেয়ে থাকে বা পায়। কিন্তু এই বয়সে যদি তার মধ্যে এটার অভাব থাকে, অর্থাৎ মাতৃস্তন্য যদি সে সাকিং করতে না পারে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু পরবর্তী বয়সে গিয়ে দেখা যাবে যে একটু বড় হলেও তার আঙুল চোষার মতন একটা রোগ কিন্তু থেকে যাবে। সে কিন্তু আঙুল চুষতে থাকবে। অর্থাৎ আঙুল চোষা এটা কিন্তু একটা রোগই বলা যেতে পারে। কেন এটা? কারণ এটা ওরাল স্টেজে, মানে সে যখন 1.5 বছর বয়সের প্রাক্কালে ছিল ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী, তখন তার মধ্যে এই সাকিং এর কোনো একটা অসুবিধা ছিল, মানে সে করেনি বা করতে দেওয়া হয়নি বা পায়নি, সঠিকভাবে সেটা উপভোগ করতে পারেনি। সেই জন্য সে কিন্তু পরবর্তীকালে গিয়ে আঙুল চষে। এইটা হচ্ছে ওরাল স্টেজের বৈশিষ্ট্য। 2 নম্বর বলছে অ্যানাল স্টেজ। অ্যানাল স্টেজ হচ্ছে 1.5 থেকে 3। এখানে সে কি করে? এখানে সে মল এবং মূত্রকে কন্ট্রোল করে অথবা রিলিজ করে দেয়। অর্থাৎ সে আটকে রাখে অথবা রিলিজ করে দেয়, মানে বের করে দেয়। এর মাধ্যমে তার মধ্যে একটা সেক্সুয়াল প্লেজার বা যৌন আনন্দ বা যৌন চাহিদার ক্রমবিকাশ ঘটতে শুরু করে। অর্থাৎ সে ইউরিন বা স্টুল যদি সে আটকে রাখে, সেটাতে একটা আনন্দ পায়। আবার সে যদি সেটাকে রিলিজ করে দেয়, তাতেও সেখানে সে একটা আনন্দ পায়। এটা ফ্রয়েড বলছে। সেই জন্য তার অ্যানাল স্টেজে এই আমি যদি এখানে লিখি যে মলমূত্র ত্যাগের যে বিষয়টা, সেটা রিলিজ করে দেওয়া বা আটকে রাখা, আটকে রাখা বা ত্যাগ করা, এর মাধ্যমে সে কিন্তু একটা যৌন আনন্দ পেতে শুরু করে। এবার অনেকে ঘুমের মধ্যেই বিছানাতেই প্রস্রাব করে দেয়, এরকম অনেক শিশুরা আছে, এবং একটু বড় বয়সেও অনেকেই করে থাকে। তো এক্ষেত্রে এটা বলছে যে এটার কারণই হচ্ছে সে একটা যৌন আনন্দ সে উপভোগ করছে, ঘুমের মধ্যে সে এটা করে ফেলছে, মানে তার একটা যৌন আনন্দ উপভোগ করার একটা ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এটা ফ্রয়েড বলেছে। এবার 3 নম্বর হচ্ছে ফ্যালিক স্টেজ। ফ্যালিক স্টেজে 2 ধরনের কমপ্লেক্স দেখা যায়। একটা হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স, খুব ইম্পর্টেন্ট, ইলেকট্রা কমপ্লেক্স। আর 2 নম্বর হচ্ছে ইডিপাস বা অডিপাস কমপ্লেক্স। ইলেকট্রা কমপ্লেক্স মেয়েদের দেখা যায়, আর অডিপাস কমপ্লেক্স বয়েজের দেখা যায়, মানে ছেলেদের দেখা যায়। মানে মেয়েরা সাধারণত বাবার প্রতি আকৃষ্ট হয় ইলেকট্রা কমপ্লেক্স, এবং ছেলেরা সাধারণত মায়েদের প্রতি বা মায়ের প্রতি আকৃষ্ট হয়।
এটাই হচ্ছে অডিপাস কমপ্লেক্স। এর একটা পৌরাণিক কাহিনী আছে, যদিও সেটা ব্যাখ্যা করছি না। এটা বোঝাচ্ছে যে সে অপোজিট জেন্ডারের প্রতি তার একটা আকর্ষণ ছোটবেলা থেকেই শুরু হয়ে যায় এবং সেটা তার নিজের ঘর, নিজের বাবা মা থেকেই শুরু হয়। এটা ফ্যালিক স্টেজ। 4 নম্বর হচ্ছে ল্যাটেন্সি স্টেজ। ল্যাটেন্সি কথার অর্থ হিডেন, মানে লোকানো। অর্থাৎ এই স্তরে গিয়ে 6 থেকে 12 বছরের মধ্যে তাদের যে যৌন চাহিদার ক্রমবিকাশ ঘটতে শুরু করেছিল 0 বছর বয়স থেকেই, সেটা কোথাও যেন একটু লুকিয়ে পড়ে, সেটা কোথাও যেন একটু ধিমে চলে বা ধীরে চলে। অর্থাৎ এই বয়সের ছেলেমেয়েরা যেটা তার মা এবং বাবার প্রতি যে আকর্ষণটা তারা অনুভব করছিল, সেটা এখন আর দেখা যায় না। এবং তারা বিপরীত লিঙ্গের ছেলে মেয়ের প্রতিও আকৃষ্ট হতে মন চায়, কিন্তু হতে পারে না, সমাজে কিভাবে দেখবে বা সবাই কিভাবে দেখবে সেটা ভেবে। সেই জন্য তারা কি করে, সেম সেক্সের স্টুডেন্টদের সাথে রিলেশন তৈরি করে। অর্থাৎ বয়েজ হলে বয়েজের সাথে করে, গার্লস হলে গার্লসের সাথে করে। বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা লক্ষ্য করা গেলেও এখানে লুক্কায়িত থাকে সেই বৈশিষ্ট্য। এবার লাস্ট হচ্ছে জেনিটাল স্টেজ, 12 থেকে 18। আপার অ্যাট্রাকশন তৈরি হয়ে যায়, ATTRAC TION, অ্যাট্রাকশন টু অপোজিট সেক্স বা অপোজিট জেন্ডার। অর্থাৎ অপোজিট জেন্ডার বা বিপরীত লিঙ্গের প্রতি আবার আকর্ষণ শুরু হয় 12 থেকে 18। অর্থাৎ তারা, ছেলেরা মেয়েদের প্রতি আকৃষ্ট হয়, মেয়েরা ছেলেদের প্রতি আকৃষ্ট হয় 12 থেকে 18। এই হচ্ছে আমাদের সিগমুন্ড ফ্রয়েডের সাইকো অ্যানালাইটিক থিওরি বা সাইকো সেক্সুয়াল থিওরি বা সাইকো ডায়নামিক থিওরির 5টা স্টেজ। এইবার আমার পুরো থিওরিটা কমপ্লিট হলো। কারোর কোনো প্রবলেম থাকলে বলবি।